প্রাথমিক শিক্ষক নিয়োগ 2024 দ্বিতীয় ধাপে যে পরীক্ষাটা হয়েছিল 2রা ফেব্রুয়ারি 2024 সালে, সেই পরীক্ষার ম্যাথমেটিক্যাল টার্মের কিছু অংশ আজকে করব। প্রথম অঙ্কটা হচ্ছে, একটি ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, ট্রেনটির গতি ঘন্টায় 100 কিলোমিটার হলে 30 মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে। তো আমি এখানে দুইভাবে করেছি, একটা হচ্ছে লিখিত নিয়মে আর একটা হচ্ছে সূত্র প্রয়োগ করে। তাহলে এখানে বলেছে যে প্রতি ঘন্টায় 100 কিলোমিটার হলে, ঘন্টায় 100 কিলোমিটার মানে 60 মিনিটে 100 কিলোমিটার, তাহলে আমাকে বের করতে হবে 30 মিনিটে। 60 মিনিটে যায় 100 কিলোমিটার, অথবা 30 মিনিটে যায়, অবশ্যই অর্ধেক হয়ে যাবে, 50 কিলোমিটার ভাগ করলেই হয়ে যাবে। এইটাকে আরেকভাবে করা যায় সূত্র দিয়ে, সেটা হচ্ছে 30 মিনিট সমান হাফ ঘন্টা, অর্ধেক ঘন্টা। আর দূরত্ব সমান বেগ গুণ সময়। যেহেতু আমাকে দূরত্ব বের করতে হবে, তাহলে এখানে বেগ ছিল 100, বেগ ছিল 100 গুণ এখানে সময়, যেহেতু হাফ ঘন্টা, 2 এর 1 ঘন্টা বের হয়েছে, সেহেতু এইটা ভাগ করলেই 50 কিলোমিটার উত্তর বের হয়ে যাবে। এই দুইভাবে অঙ্কটা করা যায়। মুখে মুখে অঙ্কটা অনেক বেশি সোজাভাবে করা যায়। বর্গক্ষেত্রের এক বাহু 4 মিটার হলে কর্ণ কত? এখন আমাদের একটা সূত্র মনে রাখতে হবে যে এক বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে কর্ণ বের করার সোজা নিয়ম হচ্ছে বাহুর সাথে √2 গুণ করে দিতে হবে। কারণ বর্গক্ষেত্রের কর্ণ বের করার নিয়ম হচ্ছে a√2। এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তো বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, তাহলে 4√2 এটা হবে বর্গক্ষেত্রের কর্ণ। 3 নম্বর হচ্ছে, পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে? তো এইখানে আমি অনেকভাবে পুরোপুরি অঙ্কটা করিয়ে দেখিয়েছি। তো এইভাবে করা একটু ঝামেলায় হয়ে যায় বই কি, এই জন্য আমি ঠিক এই অঙ্কটাকে একটু সোজাভাবে করেছি। সেটা হচ্ছে যে এই যে আমি 3টি সংখ্যা, এখানে হচ্ছে আমি আগে 120 যেটা দেওয়া আছে, 120টাকে আমি লসাগু করে নেব। লসাগু করে নেওয়ার পরে এই যে 2 গুণ 3, 2 গুণ 3 গুণ 5, এই যে এটা আসছে, এটা আমি এখন লিখে নিলাম। এখন এইগুলো আমি এখন ভিতরে ভিতরে গুণ করে দেখব যে কোনটা ক্রমিক সংখ্যা হয়। যেমন 2 আর 2 গুণ করলে 4, 2 আর 3 গুণ করলে 6, আর এটা হচ্ছে 5। তাহলে এই যে 4, 5, 6, আমি এই যে ক্রমিক পরপর 3টা সংখ্যা পেয়ে গেলাম। তো এভাবেই বের করা সব থেকে সোজা। এই ইকুয়েশন দিয়ে বের করা বেসিক্যালি অনেক বেশি কঠিন হয়ে যায়, তো এইভাবে বের করতে পারলে সব থেকে সোজা অঙ্কটা হয়ে যায়। তাহলে এই 3টার যোগফল যদি আমি বের করি, তাহলে 4 গুণ 5 গুণ 6, এখানে বের হয়ে যাবে 15। 4 নম্বর হচ্ছে, 120 টাকা দিয়ে একটি পণ্য কিনে 100 টাকায় বিক্রি করলে ক্ষতির পরিমাণ কত হবে? আমি জিনিস কিনলাম 120 টাকা দিয়ে এবং বিক্রি করলাম 100 টাকা দিয়ে, তাহলে অবশ্যই আমার এখানে 20 টাকা লস হচ্ছে। কারণ আমি যে দামে কিনেছি সেই দামে থেকে কম দামে যদি আমি বিক্রি করি, তাহলে অবশ্যই সেটা লস হবে। তো লস হচ্ছে 120 বিয়োগ 100 সমান 20 টাকা। তাহলে আমরা 120 টাকা, আমাদের সবসময় মনে রাখতে হবে যে লাভ ক্ষতি সবকিছু ক্রয় মূল্যের উপরে নির্ধারিত হয়। তাহলে 120 টাকায় ক্ষতি হয়, যেহেতু আমি 120 টাকায় কিনেছি, তাহলে আমাকে চিন্তা করতে হবে 120 টাকায় আমার কত ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি হয় 20 টাকা, 1 টাকা, 100 টাকায়। এইটা ইকুয়েশন করলে এটা বের হয়ে যাবে। এর একটা শর্টকাট নিয়ম আছে যে ক্ষতির পার্সেন্ট করতে হলে যে ক্ষতির পরিমাণ সেইটা ভাগ ক্রয় মূল্য গুণ 100। এটা যদি লাভের ক্ষেত্রে হতো, তাহলে লাভের পরিমাণ ভাগ ক্রয় মূল্য গুণ 100। এই সূত্রটা মনে রাখলেই এই অঙ্কটা একবারেই করা সম্ভব। আর বেসিকটা মনে রাখলেও এইখান থেকে এই সূত্রটা বের করে ফেলা যায়। একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 0 হলে ক্ষেত্রফলটি কি হবে? এখন মাত্রা হিসাব বলেছে যে দেখতে হবে এখানে 1 মাত্রা, 2 মাত্রা, আর উচ্চতা 0। উচ্চতা যদি এখানে 0 না হলে যে কোনো একটা হতো, তাহলে এই ক্ষেত্রটি হচ্ছে ত্রিমাত্রিক হতো। কিন্তু আমার এখানে 2টার মান দেওয়া আছে। যেমন আমি যদি এইটা ধরি, তাহলে আমার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, কিন্তু এর যে উচ্চতা সেটা কিন্তু আমার 0 দেওয়া আছে। তার মানে এটা হবে দ্বিমাত্রিক। মানে উচ্চতা বলতে এর কিছু নেই, শুধু দৈর্ঘ্য এবং প্রস্থটাই আছে।
বাজারে কফির দাম 10% কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে? তো কফির দাম হচ্ছে 100 টাকা যদি ধরে নিই, কারণ পার্সেন্ট হিসাবে আছে, তাহলে 10% কমে হবে 90 টাকা। এখন ধরেন আমি দোকানে 100 টাকা নিয়ে গেলাম কফি কেনার জন্য, গিয়ে শুনলাম যে কফির দাম এখন 90 টাকা হয়ে গেছে, কিন্তু আমি সেই 100 টাকারই কিনবো। তাহলে আমাকে সেটার মানে কত টাকা, তাহলে কত টাকার কফি আমার বৃদ্ধি করতে হবে সেটা এখন আমাকে বের করতে হবে। তাহলে 90 টাকায় বৃদ্ধি করতে হবে 10 টাকা, যেহেতু 90 টাকা হয়ে গেছে এখন, তাহলে আর 10 টাকা তো বাকি থাকছে আমার কাছে থাকছে, তখন সেই 10 টাকারও তো আমি নিব। তাহলে 90 টাকার বৃদ্ধি করতে হবে 10 টাকা, তাহলে 1 টাকার কত বৃদ্ধি করতে হবে আর 100 টাকার কত বৃদ্ধি করতে হবে। তাহলে এই অঙ্কটা এই কোশ্চেন করলে অঙ্কটা বের হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এটা শর্টকাট একটা নিয়ম আছে, সেটা হচ্ছে বৃদ্ধি করতে হবে। তাহলে এইখানে হচ্ছে আমার মনে রাখতে হবে যে এই যে আমার মানে বৃদ্ধি করার মানে যে 10% হবে, যে পার্সেন্টটা থাকবে সেটার সাথে এই 10% কমে যাওয়ার জন্য যেটা হবে সেটা ভাগ করে 100 দিয়ে গুণ করলে এটা বের হয়ে যাবে। এইটা যদি বলতো যে আমার 10% বেড়ে গেছে, যদি ধরেন এখানে বললো যে 10% বেড়ে গেছে, তাহলে আমি কি করতাম, এই 100 সাথে আবার আমি 10 যোগ করে এখানে 110 দিয়ে দিতাম। যদি 20% বেশি হয়ে যেত তাহলে আমি এখানে 120 দিয়ে দিতাম। যদি এখানে 20% কমে যেত তাহলে আমি এখানে সোজা 80 দিয়ে দিতাম। 100-র সাথে 20 বিয়োগ করে আমি 80 দিয়ে দিতাম। তাহলে এই অঙ্কটা সোজাভাবে হয়ে যায়। 12টি বই থেকে 5টি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে? এখন আমার বই হচ্ছে 12টা, সেখান থেকে আমি বেছে নিব 5টা, তার মধ্যে আমার 2টি বই অন্তর্ভুক্ত থাকবে, মানে এই 12টার মধ্যে যে কোনো 2টা বই, সেই 2টা বই এই 5টার মধ্যে থাকতে হবে। তাহলে আমি যেহেতু সর্বদাই থাকবে, তাহলে 10টির মধ্যে আমাকে বাছাই করতে হবে, 10টির মধ্যে আমাকে বাছাই করতে হবে 3টা, কারণ 2টা বই আমি যেহেতু সবসময় থাকবে, 2টা বই আমি আলাদাভাবে রেখে দিলাম, যে 2টা বই আমার বাছাই করা লাগবে না। তাহলে আমাকে এই 5টা পূর্ণ করতে হলে আমাকে 3টা লাগবে, আর এখানে হচ্ছে 10টা বইয়ের মধ্যে, তাহলে এটা হচ্ছে 10C3। তো এইটা এখানে যদি 3 থাকে তাহলে উপরের মান 3টা নিতে হবে, আর এই 3কে এখানে 1 2 3 হিসাবে লিখে এখানে কাটাকাটি করে 120 বের হয়ে যাবে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এই যে 10C3 এটা কিভাবে আসলো? এটার অ্যাকচুয়ালি সূত্র হচ্ছে NCR। তো এইটার সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, আর ফ্যাক্টোরিয়াল, আর n থেকে r বিয়োগ করে ব্র্যাকেট দিয়ে আবার ফ্যাক্টোরিয়াল, এইটা হচ্ছে এই NCR এর সূত্র। এখন n = 10 আর c এটা r = 3, তাহলে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, আর 10 থেকে 3 বাদ দিলে ফ্যাক্টোরিয়াল এটা হয়, তাহলে এটা 7 হয়, তাহলে ফ্যাক্টোরিয়াল আসে এইটা। এখন এটার নিয়ম হচ্ছে যে 1 থেকে 10, যেহেতু 10-এর উপরে ফ্যাক্টোরিয়াল, 10-এর সাথে ফ্যাক্টোরিয়াল আছে, তাই 1 থেকে 10 পর্যন্ত সবগুলো অঙ্ক গুণ হয়ে যাবে। আবার 3 যেহেতু আছে এই জন্য 1 থেকে 3 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক গুণ হবে। আবার এখানে যেহেতু 7 বের হয়েছিল তাই 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক গুণ হবে। এখন দেখেন এই 7টা আর এই 7টা আমি একবারে কেটে দিতে পারবো, তাহলে আমার থাকছে কি 8 9 10, তাহলে আমি এটা জাস্ট উল্টায় লিখেছি 10 9 8, আর এখানে হচ্ছে 1 2 3, এই 1 2 3। এটা আরেকবার দেখিয়ে, এটা আমি এর আগে দেখিয়েছিলাম যে যদি এখানে 3 থাকে তাহলে এর 3টা অঙ্ক নিতে হবে। সোজাভাবে মনে রাখতে হলে, পরীক্ষার খাতায় আরও বেশি আসতে পারে, এত বড় করা সম্ভব না, তাই মনে রাখতে হবে যে এই আর যদি 4 থাকতো তাহলে আমি এখানে ধরেন এখানে আর 4, তাহলে আমি এখানে 7 পর্যন্ত নিতাম, আর এখানে 1 গুণ 3 3 গুণ 4 এটা হতো। আবার যদি 5 হতো তাহলে আমি উপরের অঙ্ক নিতাম 5টা। ঠিক এইভাবে সংক্ষেপে এটা বের করে ফেলা যায়।
এবার 8 নম্বর, x প্লাস 5y ইকুয়াল টু 24 এবং x ইকুয়াল টু 3y হয়, তাহলে y এর মান কত? এইটা খুব সিম্পল একটা সমীকরণ, যেখানে x এর মান দেওয়া আছে 3y। এই সমীকরণে আমি x এর মানটা বসিয়ে দিব। তাহলে এই সমীকরণে x এর মান 3y, তাই আমি 3y এখানে বসিয়ে দিলাম। এখানে 5y আছে, 3y 5y যোগ করলে হচ্ছে 8y হয়, আর এখানে 24ই থাকবে। এইটা y এই পাশে আসলে, আর 8কে যদি আমি ডান দিকে দিয়ে দিই তাহলে তাহলে ভাগ করলেও 3 8 24 হয়, তাহলে উত্তর হবে 24। তাহলে y এর মান হচ্ছে 24।